পাশের বাসার এক সুন্দরী মেয়ের প্রেমে পড়ে যায় সানি। তবে মেয়েটি ছিল খুবই রহস্যময়ী। রাতের অন্ধকার, রক্ত এই সবই ছিল তার প্রিয়। অর্থাৎ মেয়েটি কোনো সাধারণ মানুষ নয়, সে হলো এক ভয়ঙ্কর ভ্যাম্পায়ার। কিন্তু এই সত্য যখন সানি জানতে পারবে তখন কি হবে? মানুষ আর ভ্যাম্পায়ারের এই লাভ স্টোরির শেষটা কি হতে চলেছে? চলুন সেটাই দেখে আসা যাক আজকের গল্প লোকা চ্যাপ্টার 1-এ। শুরুতেই আমরা দেখতে পাই একটা গ্রামে তুমুল যুদ্ধ চলছে। চারিদিকে আগুন আর গুলি বর্ষিত হচ্ছে। এর মধ্যেই একটা মেয়েকে দেখা যায় যে এক জায়গায় লুকিয়ে রয়েছে। দেখা যায় সে এই পরিস্থিতিতেই কোনো একজনকে কল করে, আর সেই লোকটি তখন তাকে জিজ্ঞেস করে, তুমি কি পেয়েছো সেই জিনিস? মেয়েটি জানায়, হ্যাঁ পেয়েছি, যা তার ব্যাগেই ছিল। তারা এখানে কিসের কথা বলছে তা তো আমরা পরবর্তীতেই জানতে পারবো। এরপরে লোকটি তাকে বলতে থাকে, ইস্তাদারের লোকেরা একটু পরেই চলে আসবে, তোমাকে যে করেই হোক ওখান থেকে পালিয়ে আসতে হবে। আর একটা কথা সবসময় মনে রাখবে যে বড় ভাইয়ের কাছে তুমি মেয়ের সমান, তাই কখনোই নিজেকে কম মনে করবে না। এই বলেই সে ফোন রেখে দেয়। আর ঠিক তখনই দেখা যায় কেউ একজন তার পেছনে চলে আসে, আর তাকে কেউ বলতে থাকে যে ওই মেয়েকে খুঁজে পেয়েছো, তাকে আমার জীবিত চাই। এরপরই দেখা যায় সে ওই মেয়েটির দিকে অ্যাটাক করতে যায়। তখনই সে বুদ্ধি করে সেদিকে মদের বোতল ছুড়ে দিয়ে আগুন জ্বালিয়ে দেয়, আর সেখান থেকে কোনো মতে পালিয়ে আসে। দৃশ্য পরিবর্তন হয়। আমরা তাকে একটা স্টেশনে দেখতে পাই। সে ওই গ্রাম থেকে পালিয়ে অন্য শহরে এসে পৌঁছেছে, আর সেখানেই তাকে সেই লোকটি রিসিভ করতে আসে। এখানে আমরা এই লোকের নাম জানতে পারি, তার নাম প্রকাশ। মেয়েটি তখন প্রকাশকে জিজ্ঞেস করে, তুমি আমাকে এখানে ডাকলে কেন? প্রকাশ জানায়, আমাকে এটা বলা হয়েছে যে তোমার এখানে থাকা দরকার, তাই তোমাকে ডেকেছি। মেয়েটা তখন জিজ্ঞেস করে, কেন, কোনো প্রবলেম আছে কি? প্রকাশ বলে, আমি সেটা জানি না, সেই তোমাকে এক্সপ্লেইন করবে। এখানে কার কথা বলা হচ্ছে সেটাও আমরা পরবর্তীতে জানতে পারবো। এরপরই মেয়েটি খেয়াল করে প্রকাশের গাড়ির ড্রাইভারের দিকে, আর এরপর প্রকাশকে জিজ্ঞেস করে, সে কে? প্রকাশ জানায়, এখানকারই লোকাল, আমার ভাইয়ের মতো, টেনশনের কিছু নেই, বিশ্বাস করতে পারো। এরপরই তারা গাড়িতে উঠে একটা জায়গার উদ্দেশ্যে রওনা দেয়। তখনই আমরা একজন বয়স্ক লোককে দেখতে পাই। একেই হয়তো প্রকাশ বড় ভাই বলেছিল। লোকটি তখন মেয়েটাকে বলতে থাকে, তুমি তো এখনো সেই আগের মতোই আছো। লোকটিকে দেখেই বোঝা যায় সেই মেয়েটিকে কতটা স্নেহ করে, আর মেয়েটিও লোকটিকে যথেষ্ট শ্রদ্ধা করে। এখানেই মেয়েটির নতুন সব পরিচয় তৈরি করা হয়। তখনই সে একটি বই দেখতে পায়, যেই বইয়ের নাম দে লিভ অ্যামং আস। সেই বইটি দেখেই ওই বৃদ্ধ লোকটিকে জিজ্ঞেস করে যে এটা কি? লোকটি জানায়, বইটা আমি তোমার জন্য কিনেছি, পড়ে দেখো। প্রকাশ বলে, এরকম কত বই এখানে যায় আসে, এটা আর নতুন কি? মেয়েটি তাতে পাত্তা না দিয়ে বইয়ের লেখকের নাম পড়তে থাকে, আর জিজ্ঞেস করে, এই জোসেফ ডোমেনিককে? বৃদ্ধ লোকটি জানায়, এটা তার ছদ্মনাম, তবে এই বই পড়ে তুমি অনেক কিছু জানতে পারবে, তোমার অনেক কাজেও লাগবে। এরপরই সে মেয়েটিকে তার সব ডকুমেন্টস দিয়ে দেয়, আর তাকে জানায়, এর পরের বার হয়তো আমি আর থাকবো না, তবে আমার ছেলে থাকবে, সে সব কিছু জানে, সেই তোমাকে হেল্প করবে। এ কথা শুনে মেয়েটি তাকে জড়িয়ে ধরে, আর সেখান থেকে রওনা দেয় তার জন্য ঠিক করা থাকার জায়গার উদ্দেশ্যে। গাড়ি থেকে নামার সময় প্রকাশ তাকে বলতে থাকে, তোমাকে এখানে থাকতে হবে, তবে তোমার পরিচয় গোপন করে, নিজের পাওয়ার লুকিয়ে। এখানেই আমরা জানতে পারি যে মেয়েটা ছিল কিছু অলৌকিক শক্তির অধিকারী, যা দ্বারা সেই পৃথিবীর সাহায্য করতে পারবে। কিন্তু তাকে তার এই পাওয়ার লুকিয়ে রাখতে হবে, যাতে করে সে খারাপ লোকেদের নজরে না পড়ে, আর বাকি সবকিছু কুমার সামলে নিবে। এই বলে সে সেখান থেকে চলে যায়। এরপরে মেয়েটি চলে আসে তার নতুন বাড়িতে। সব জায়গায় ধুলো পড়া ছিল, তাই সে নিজেই সবকিছু পরিষ্কার করতে শুরু করে। এই ঘরের মধ্যেই আরেকটা গোপন ঘর ছিল, সেখানেই সে অনেক পুরাতন আর গুরুত্বপূর্ণ কিছু খুঁজে পায়, যেগুলো সে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল। এরপরই হঠাৎ করে জানালার সামনে এসে দাঁড়ালে সে তার বাড়ির অপোজিটেই আরেকটা ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়। ছেলেটা তার দিকে একেবারে মুগ্ধ হয়ে তাকিয়েছিল। দুজন দুজনের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকে। এরপরই মেয়েটি পর্দা টেনে ভেতরে চলে যায়। ছেলেটিও তখন তার ঘরের ভেতর আসে। দেখা যায় সেখানে তো তারা ফ্রেন্ডরা মিলে পার্টি করছিল। সেই সময় কলিং বেল বেজে ওঠে। ছেলেটা গিয়ে দরজা খুলতেই দেখে সেখানে তার এক্স গার্লফ্রেন্ড তার নিউ বয়ফ্রেন্ডকে নিয়ে হাজির হয়েছে, আর এখন সে তাকে তার দেওয়া সেই বিড়ালটা ফিরিয়ে দিতে এসেছে, কারণ তার বয়ফ্রেন্ডের বিড়ালে অ্যালার্জি। এখানে আমরা এই ছেলেটার নাম জানতে পারি। এই ছেলের নাম হলো সানি। সানি তখন বলতে থাকে, আমি আমার গিফট দেওয়া জিনিস ফেরত নিই না, তাছাড়া আমার ফ্রেন্ড ভেনুরও বিড়ালে অ্যালার্জি আছে। তখন মেয়েটা বলতে থাকে, হ্যাঁ এই ভেনু, ওর জন্যই তো আমাদের ব্রেকআপ হলো। তারপর সে সানিকে অনেক কথা শোনাতে থাকে। তখন সানি না পেরে বলে, ঠিক আছে, বিড়াল আমি রেখে দিচ্ছি, এখন যাও। এরপরই মেয়েটি সেখান থেকে চলে যায়।
আর সানি এবং তার বন্ধুরাও হাফ ছেড়ে বাঁচে। এখানে আমরা এটাও জানতে পারি যে সানি এবং তার দুই বন্ধু একেবারে আওয়ারা টাইপের। সানি তো তার জবটাও ছেড়ে দিয়েছে, এরা বাপের টাকাতে ফুর্তি করে বেড়ায়। যাক, সবাই চলে যাওয়ার পর সানি তার দুই বন্ধুকে সামনের বাসায় দেখা সেই মেয়েটির কথা জানায়। তারাও তখন তার সাথে মজা নিতে থাকে। বন্ধুরা স্বাভাবিকভাবে যা করে আর কি। এরপরই দেখানো হয় তারা প্রত্যেক দিনের মতো বাইরে চলে যায় নাইট পার্টি করতে। আর ওদিকে তখন আমরা সেই মেয়েটিকে দেখতে পাই। সে এসেছিল একটা পার্ট টাইম জবের খোঁজে, আর সে জানায় সে নাইট শিফটই প্রেফার করে। তখন সেই রেস্টুরেন্টের মালিকও তাকে নাইট শিফটে কাজ করার জন্য অনুমতি দিয়ে দেয়। এরপরই দেখা যায় মেয়েটা একটা জায়গায় চলে আসে। রোল করা কিছু টাকা দিয়ে সে একটা ছেলের কাছ থেকে কয়েক বান্ডিল টাকা নেয়। তখন ছেলেটা তাকে জিজ্ঞেস করে, তুমি আমাকে চিনতে পেরেছ? মেয়েটা তখন বলে, তুমি সেমিনার থেকে পালিয়ে এসেছো তাই না? ছেলেটা বলে, হ্যাঁ, আমার এখানেই ভালো লাগে। এখান থেকে দৃশ্য চলে যায় একটা রেস্টুরেন্টে, যেখানে সানি আর তার বন্ধুরা বসে খাওয়া দাওয়া করছিল। সেই সময় সেই রেস্টুরেন্টে সেই মেয়ের এন্ট্রি হয়। তাকে দেখার সাথে সাথে সানি তার ফ্রেন্ডদেরকে বলতে থাকে, ওই যে এটাই সেই মেয়ে। এরপর থেকে দেখা যায় সানি প্রায় দিনই ওই মেয়েটাকে ফলো করত। মেয়েটা কখন কি করছে এই সব কিছু দেখত। এরপর একদিন রাতের বেলা দেখা যায় সানি আর তার দুই বন্ধু ড্রিঙ্ক করে বাইরে বের হয়। তখনই তাদের সামনে দিয়ে একদল লোক অটোতে করে একটি লোককে কিডন্যাপ করে নিয়ে যায়। সানি শুধু তার পাটা দেখতে পায়। সেভাবে তাদেরই কোনো লোকের হয়তো পা বাইরে রয়েছে, তাই সে পা ভেতরে নিতে বলে। কিন্তু তারা তো আর বুঝতে পারে না যে এই লোকগুলো কাউকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে। এরপরই দেখা যায় নিউজে বলা হয় যে কোচি শহরে গত 1 মাসে 28 বছরের মানু থারাকান সহ মোট 23 জন মানুষ মিসিং হয়েছে। পুলিশের ধারণা যে এদের মিসিং হওয়ার পেছনে রয়েছে অর্গান ট্রাফিকিং র্যাকেট। আর যারা মিসিং হয়েছে তাদের সবার বয়স 20 থেকে 30 বছরের মধ্যে। আর এদের মধ্যে মহিলা এবং পুরুষ উভয়ই রয়েছে। দেখা যায় এই খবর শুনছিল সানির ফ্রেন্ড ভেনু। সানি তখন এসে বলে, কি সব শুনতে থাকিস সারাক্ষণ? এই বলে সে টিভিটা অফ করে দেয়। তখন একটা বাচ্চা মেয়ে এসে বলে, আঙ্কেল, আপনাদের বিড়ালটা তো রাস্তায় চলে গেছে। সানি তখন সেই বাচ্চা মেয়েটির সাথেই তার বিড়াল খুঁজতে বেরিয়ে পড়ে। সে যখন তার বিড়ালটিকে নিয়ে রাস্তা পার হচ্ছিল, ঠিক তখন একটি গাড়ি তার দিকে ছুটে আসতে থাকে। এটা দেখেই সানি ভয় পেয়ে যায়। তার অ্যাক্সিডেন্ট হতেই যাবে তার আগেই কেউ একজন এসে তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। সে সময় সবাই এসে সানির কথা জিজ্ঞেস করতে থাকে যে সে ঠিক আছে কিনা। সানি তো কিছুই বুঝে উঠতে পারছিল না। তখনই তার মনে পড়ে তাকে আজ বাঁচিয়ে দিয়েছে সেই মেয়েটা, যে তার বাড়ির অপোজিটের বাড়িতে থাকে। এই কথা মনে পড়ায় সানি অনেক বেশি অবাক হয়ে যায়, কিন্তু সে কাউকে কিছুই বলে না। দৃশ্য চলে যায় একটা নির্জন রাস্তায়। একটা মেয়ে তার বয়ফ্রেন্ডের সাথে কথা বলতে বলতে একা একাই হাঁটছিল। তাদের দুজনের আজ দেখা করার কথা, কিন্তু তখনই দেখা যায় সেই 3 জন গুন্ডাকে, যারা অর্গান ট্রাফিকিং এর সাথে জড়িত। তারা এবার এই মেয়েটির পিছু করতে থাকে তাকে কিডন্যাপ করার জন্য। কিন্তু মেয়েটা দৌড়াতে দৌড়াতে হঠাৎ এসে পড়ে একটা পুলিশের গাড়ির সামনে। তখনই সে স্বস্তির নিঃশ্বাস ফেলে। দেখা যায় সেখান থেকে বেরিয়ে আসে নাচিয়াপ্পা নামের একজন পুলিশ অফিসার। আর তাকে দেখে ওই গুন্ডাগুলো চিনতে পারে, তাই তারা সেখান থেকে চলে যায়। কিন্তু দেখা যায় এই নাচিয়াপ্পা মেয়েটিকে হেল্প করার বদলে তাকে একটার পর একটা প্রশ্ন করতে থাকে। মেয়েটাও বেশ ঘাবড়ে যায়। ঠিক তখনই সেখানে আর এক মহিলা পুলিশ অফিসার চলে আসে। সে এসেই এখানে কি হচ্ছে সেই সব জানতে চায়, আর নাচিয়াপ্পাকে বলে তাকে স্যালুট করতে, কারণ সে ছিল তার সিনিয়র। দেখা যায় নাচিয়াপ্পা কোনোভাবেই মহিলা পুলিশকে স্যালুট করতে চাচ্ছিল না, কিন্তু তারপরও নিজের রাগ কন্ট্রোল করে সে কোনো মতে স্যালুট করে। এরপরই সেই মহিলা পুলিশ ওই মেয়েকে তার গাড়িতে উঠিয়ে নিয়ে যায়, যাতে করে তাকে তার বাড়ি পৌঁছে দিতে পারে। এখান থেকে দৃশ্য চলে যায় সানির কাছে। সানি তখন তার বন্ধুকে বলতে থাকে, জানি না মেয়েটি হুট করে কোথা থেকে এসে আবার কোথায় হারিয়ে গেল। তখন তার বন্ধু বলে, এগুলো তোর মনের ধারণা, আর কিছু নয়। সানি তখন বলতে থাকে, আরে আমি নিজের চোখে দেখেছি, সে আমাকে ধাক্কা দিয়েছে ওই গাড়ি থেকে বাঁচাতে। তখন তার বন্ধু বলতে থাকে, তুই ছাড়া অন্য কেউ দেখেছে তাকে? আমিও তো দেখিনি। শোন, একটা কথা বলি, এগুলো তোর মনেরই ধারণা, তুই নিজেই ওখান থেকে লাফ দিয়েছিস। আর তখন হয়তো তোর সাবকনশিয়াস মাইন্ড ওই মেয়েটার কথা মনে করছিল, তাই তুই এসব ভুলভাল ভাবছিস। এরপর তার বন্ধু তার সাথে মজা করতে শুরু করে। সে বলে, তোর সাবকনশিয়াস মাইন্ড কিন্তু তোকে আরেকটা সিগন্যালও দিচ্ছে। তুই হয়তো মেয়েটাকে পছন্দ করে ফেলেছিস, তাই তোর উচিত মেয়েটার সাথে গিয়ে দেখা করা, মুভ অন করা। এটা শুনে সানি বলে, ধুর, কি সব বলিস? তখন তার বন্ধু বলে, ভালো কথাই বলছি। ওই আমাদের বন্ধু নাইজিলি ওই মেয়েকে ফাঁসানোর আগে তুই যে কথা বলে নে। সানিও তখন এটা নিয়ে চিন্তা করতে থাকে। এরপরে দৃশ্য চলে যায় সেই মেয়েটির কাছে। এখানেই আমরা এই মেয়েটির নাম জানতে পারি। তার নাম এখানে চান্দ্রা। সে তার নাইট শিফটের ডিউটি করছিল। সে যখন রেস্টুরেন্টের ময়লা ফেলতে বাইরে আসে, তখনই সে গ্যারেজে তার কলিগকে দেখতে পায়।
যাকে একটা ছেলে অনেক বেশি জ্বালাতন করছিল। সেই মেয়েটির পেছনে অনেক দিন ধরে পড়ে আছে, কিন্তু মেয়েটি তার ভালোবাসার প্রস্তাবে রাজিই হচ্ছে না। তাই ছেলেটি তাকে বারবার জোর করতে থাকে। চান্দ্রা এসব দেখতে পেলেও সে কিচ্ছু বলে না। সে চুপচাপ তার কাজ করে চলে যেতে থাকে। কিন্তু যখনই ছেলেটি অ্যাসিড বের করে ওই মেয়েটির মুখে ছুঁড়ে মারার জন্য, তখনই সে চোখের পলকে চলে আসে সেখানে, আর এক থাবাতে অ্যাসিড সহ তার হাত ঝলসে যায়। চান্দ্রার নিজেরও হাত ঝলসে যায়, কিন্তু এতে তার কিছুই হয় না, কারণ তার কাছে ছিল সুপার পাওয়ার। এরপর সে ছেলেটাকে আচ্ছা মতো ধোলাই করে, আর তার কলিগ রোজের কাছে তার দ্বারা মাফও চাওয়ায়। এই সব কিছু দেখে রোজ তো খুবই অবাক হয়ে যায়। তবে চান্দ্রা যাওয়ার সময় রোজকে বলে যায় যে এখানে এখন যা হলো তুমি এসবের কিচ্ছু দেখোনি, এসব সব ভুলে যাবে। এই বলেই সে সেখান থেকে চলে যায়। দৃশ্য চলে যায় পরদিন সকালবেলা। আমরা সেই নাচিয়াপ্পাকে দেখতে পাই। তাকে দেখেই বোঝা যায় সে অনেক বেশি রাগী এবং রুড একজন মানুষ। তার মাও তাকে বেশ ভয় পেয়ে চলে। তার অ্যাসিস্ট্যান্ট তাকে জানায় তার মা মেয়ে দেখেছে, সে কি বিয়ে করতে ইচ্ছুক। নাচিয়াপ্পা বলে আমি বলিনি যে আমি বিয়ে করব না, তবে এই শহরের মেয়েকে বিয়ে করব না, কারণ এই শহরের মেয়েরা মোটেই ভালো না। এই বলে সে এখান থেকে চলে যায়। এরপর দেখা যায় সে চলে আসে সেই গুন্ডাদের আস্তানায়, যারা অর্গান ট্রাফিকিং এর সাথে জড়িত। অর্থাৎ এই নাচিয়াপ্পা এদের সাথে মিলেছিল। আর তখন তাদেরকে ফোনে সেই মহিলা পুলিশ ইন্সপেক্টরও কিছু ইনস্ট্রাকশন দিচ্ছিল। বোঝাই যায় এই শহরের অনেক পুলিশ অফিসাররাই এই মাফিয়া গ্যাংয়ের হয়েই কাজ করত। সেই মহিলা পুলিশ অফিসারের সামনে আরও একজন ছিল, তবে তার চেহারা আমাদের দেখানো হয় না। এখানে আমরা সেই ছেলেটাকেও দেখতে পাই যে রোজকে ডিস্টার্ব করছিল। তার হাতের ব্যান্ডেজ দেখে নাচিয়াপ্পা জিজ্ঞেস করে এটা কিভাবে হলো। তখন ছেলেটা বাধ্য হয়ে বলে হাতে আঘাত লেগেছে, একটা মেয়ে মেরেছে। নাচিয়াপ্পা বলে একটা মেয়ে মেরেছে, লজ্জা করলো না তোর? এই বলে সে চলে যেতে নেয়। তখনই ছেলেটা চিৎকার করে বলতে থাকে কিসের লজ্জা, ওই মেয়ে কোনো সাধারণ মেয়ে না, আমাকে এমন ভাবে ধরেছিল কি আর বলবো, মেয়েটা অনেক বেশি শক্তিশালী। এই কথা শুনেই নাচিয়াপ্পা তাকে তার গাড়িতে উঠতে বলে, কারণ সে এখন সেই মেয়ের খোঁজে যাবে। এরপরই তারা চলে আসে সেই রেস্টুরেন্টের সামনে যেখানে চান্দ্রা কাজ করত। এখানে আমরা এই ছেলের নামও জানতে পারি। এই ছেলের নাম সুন্দর। সে তখন নাচিয়াপ্পাকে চান্দ্রাকে দেখিয়ে দেয়। নাচিয়াপ্পা চান্দ্রার দিকে তাকিয়ে থাকলে চান্দ্রা ঠিকই বুঝতে পারে যে কেউ তার দিকে তাকিয়ে আছে, তাই সেও তার দিকে চোখ তুলে তাকায়। তবে তখন চান্দ্রাকে একটু অসুস্থই মনে হয়। দেখা যায় তার চোখের নিচে কালি পড়ে গেছে। এরপরে সেদিন রাতের বেলা চান্দ্রা যখন বাইরে বের হয় আর অটোতে ওঠে, তখনই তার দেখা হয় সানির সাথে। সানি তখন খেয়াল করে চান্দ্রার হাত ঝলসে গেছে আর সে বেশ অসুস্থ। সে তখন চান্দ্রাকে একটু কমফোর্ট ফিল করানোর জন্য তার সাথে টুকটাক কথা বলতে থাকে। এরপরই তারা দুজনের সাথে পরিচিত হয় আর হ্যান্ডশেক করে। তখনই সানি বলে ওঠে কি ব্যাপার, তোমার হাত এত ঠান্ডা কেন? একথা শুনেই চান্দ্রা দ্রুত হাত সরিয়ে নেয়। এরপরই সানি তাকে বলে যে আগামী 25 নভেম্বর আমার এক ফ্রেন্ডের বার্থডে, আপনি যদি ফ্রি থাকেন তাহলে চলে আসতে পারেন, আমার ফ্ল্যাটে পার্টি হবে। তখন চান্দ্রা বলে আচ্ছা ঠিক আছে, দেখি কি করা যায়। এখান থেকে এই দৃশ্য চলে আসে নাইজিলির বার্থডে পার্টিতে। সে তখন সানিকে তার সেই ক্রাশের কথা জিজ্ঞেস করছিল, অর্থাৎ চান্দ্রার কথা। সানি তখন বলে সে আসলে দূর থেকেই দেখতে সুন্দর, সামনাসামনি অতটাও সুন্দর না, তাছাড়া তার গা থেকে তো স্মেলও আসছিল। সে নাইজিলিকে এসব বলে যাতে সে চান্দ্রার প্রতি ইন্টারেস্টেড না হয়। কিন্তু ঠিক সেই সময় দেখা যায় চান্দ্রা সেখানে একটা সাদা গাউনে চলে আসে, যেটাতে তাকে দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। তাকে দেখেই তো এখানকার সব ছেলেরা হা হয়ে থাকে। সবাই তাকে দেখে মুগ্ধ হলেও সানির যে বিড়ালটা রয়েছে সে কেন যেন তাকে দেখে চিৎকার করতে থাকে। তখন ভেনু তাকে কোনোভাবে অন্য একটা রুমে রেখে চলে আসে। এরপর তারা সবাই মিলেই পার্টি এনজয় করতে থাকে। কিন্তু সেই সময় একজনের হাত কেটে গেলে চান্দ্রা সেটা দেখে কেমন অস্থির হয়ে যায় আর দ্রুত বারান্দায় গিয়ে দাঁড়িয়ে থাকে। তখন ভেনু তাকে বলতে থাকে কি হলো, তোমারও কি রক্ত দেখলে মাথা ঘুরায় নাকি? আমারও ঘুরায় জানো তো। যাকে এভাবেই এদের পার্টি চলতে থাকে। ঠিক এই সময়ই চান্দ্রা কিছু একটা আজ করতে পারে আর তখনই কলিং বেল বেজে ওঠে। দেখা যায় নাচিয়াপ্পা আর তার সেই অ্যাসিস্ট্যান্ট পুলিশ অফিসার চলে এসেছে। তারা এসেই বলতে থাকে যে তোমাদের প্রতিবেশীরা কমপ্লেইন করেছে তোমাদের জন্য এখানে অনেক বেশি নয়েজ পলিউশন হচ্ছে, আর তোমরা তো এখানে গাঁজাও এনেছো, এসবই করে বেড়াও। তখন সানিরা কোনো মতে তাদেরকে সামলানোর চেষ্টা করে। তারাও এখান থেকে চলেই যাচ্ছিল, কিন্তু সেই সময় নাচিয়াপ্পার নজর পড়ে চান্দ্রার দিকে আর তখনই সে সানিদের সাথেও ঝামেলা করতে শুরু করে দেয়। এরপর একটা মেয়ের কাছে কোনো মাদক আছে কিনা সেজন্য তাকে চেক করতে বলে, তাও ছেলে পুলিশ দিয়ে। এটা দেখেই তো চান্দ্রার প্রচন্ড রাগ হয়, কিন্তু সে কোনো মতে তার রাগ কন্ট্রোল করে। এই ব্যাপারটা নাচাইয়াপ্পাও খেয়াল করে। এরপরই সে ওই পুলিশকে মানা করে দেয় কোনো সার্চ করার জন্য। আর যাওয়ার সময় সে চান্দ্রার নামও শুনতে চায়। চান্দ্রা তখন তাকে তার নাম জানায়। এরপরই সে সেখান থেকে চলে যায়।
এরপরই তাদের পার্টি শেষ হয়, আর পার্টি শেষে চান্দ্রা তার বাসায় ফিরতে থাকে। তখন নাইজিলিও তার সাথে সাথে যায়। সানি শেষ নাইজিলিকে চান্দ্রার বাসার ভেতরেই যেতে দেখেছিল। এরপরই দৃশ্য চলে যায় পরদিন সকালে। সানির ঘুম ভাঙে নাইজিলির মার ফোনে। সে নাইজিলিকে কোথাও খুঁজে পাচ্ছিল না, তাই সানি এবার উঠে সোজা চলে যায় চান্দ্রার ফ্ল্যাটের সামনে। আর অনেকবার নক করার পরও চান্দ্রা তার দরজা খোলে না, তাই সানি সেখান থেকে চলে আসতে নেয়। তখনই সে খেয়াল করে একটা লোক তাকে কিছু একটা দিতে এসেছে, আর তখন চান্দ্রা ঠিকই দরজা খুলে তাকে ভেতরে নিয়ে যায়। সেই সময় সে কুমারকেও খেয়াল করে, আর তখন তার মনে পড়ে এই কুমারকে সে অনেকবারই দেখেছে। সে প্রত্যেকবারই চান্দ্রাকে কিছু একটা দিত। এসব দেখে এসে সে ভেনুর কাছে জিজ্ঞেস করে যে আচ্ছা, ওই কুমার ছেলেটা সম্পর্কে সে কি কিছু জানে? ভেনু তখন বলে হ্যাঁ, সে তো কতদিন আগে জেল থেকে বের হয়েছে, একটা মাদক কেসে জেলে ছিল এতদিন। এইসব শুনে সানি একটু চিন্তায় পড়ে যায়। এরপরই তার চোখে পড়ে সেই অর্গান ট্রাফিকিং নিয়ে করা একটা নিউজের উপর, যেটা গত রাতে চান্দ্রাও দেখছিল। দেখতে দেখতে রাত হয়ে যায়। সানি আর ভেনু মিলে টিভি দেখছিল। তখনই সেখানে চান্দ্রা আসে আর সানিকে ডেকে বলে দেখো, আম সরি, সকালে তুমি ডেকেছিলে, আমি দরজা খুলিনি, কারণ আমার মেজাজ গরম হয়ে গিয়েছিল। কেউ ঘুমে থেকে জাগিয়ে দিলে আমার একটু রাগ হয়ে যায়, আর সে কারণে আম সরি। সানি তখন বলে আমি আসলে নাইজিলকে খুঁজতে এসেছিলাম। ঠিক আছে, ব্যাপার না। চান্দ্রা জানায় নাইজিলি তো আমার সাথে ছিলই না। এ কথা শুনে সানি একটু অবাকই হয়। এরপরই সে যখন তার জুতোর দিকে তাকায়, তখনই সে দেখতে পায় তার জুতোতে রক্ত লেগে আছে, কিন্তু তারপরও সে কিছুই বলে না। তবে তার কেমন একটা সন্দেহ হয় তাকে। তার মনে হয় চান্দ্রা এবং তার সাথের লোকজন হয়তো অর্গান মাফিয়ার সাথে জড়িত। তাই সে ভেনুকে বলে যে সে এখন চান্দ্রার পিছু নিবে, আর ভেনু যেন এই সুযোগে চান্দ্রার ঘরটা ভালো করে সার্চ করে দেখে সেখানেই নাইজিলিকে পাওয়া যায় কিনা, কারণ তার ধারণা নাইজিলি এখনো সেখানেই রয়েছে। ভেনু এসবে বিশ্বাস করতে না চাইলেও সেই কাজ করতে রাজি হয়ে যায় তার বন্ধুর খাতিরে। এরপরই সানি চলে যায় চান্দ্রার পিছু করতে, আর এদিকে ভেনু চান্দ্রার ফ্ল্যাটে যাবে তার আগেই সেখানে পুলিশের গাড়ি এসে নাইজিলকে নামিয়ে দিয়ে যায়। এটা দেখে ভেনু খুবই অবাক হয় আর জিজ্ঞেস করে তুই এখানে? বলে যে হ্যাঁ ভাই, কালকে চান্দ্রার বাড়ির থেকে বের হওয়ার পরই পুলিশের সাথে ধাক্কা লাগে, আর তখনই আমার পকেটে তারা গাঁজা খুঁজে পায়, এ কারণেই আমাকে ধরে নিয়ে গিয়েছিল। এরপরই দৃশ্য চলে যায় চান্দ্রার কাছে। দেখা যায় সেই অটোটা নিয়ে সুন্দর তার আরো কয়েকজন লোককে নিয়ে চলে আসে এবারেই চান্দ্রাকে কিডন্যাপ করার জন্য। চান্দ্রা ওই অটোর পাশ দিয়ে যাওয়ার সময়ই সুন্দর তার গায়ে একটা অজ্ঞান হওয়ার ইঞ্জেকশন দিয়ে দেয়। চান্দ্রা সেটা নিজ হাতে টেনে বের করে ফেলে। এরপর তারা সবাই মিলে চান্দ্রাকে অটোতে উঠানোর চেষ্টা করে, কিন্তু তার শক্তির কাছে তারা পেরেই উঠছিল না। অটোর হ্যান্ডেলই উল্টো বাঁকা হয়ে যায়। এটা দেখে তারা খুবই অবাক হয়। এর মধ্যেই সেখানে সানি চলে আসে, আর চান্দ্রার এই অবস্থা দেখে সে চান্দ্রাকে বাঁচানোর জন্য ছুটে যায়, কিন্তু তার আগে কোনোভাবে সুন্দর চান্দ্রাকে অটোর মধ্যে চাপিয়ে সেখান থেকে কেটে পড়ে। সানিও তখন তাকে সাহায্য করার জন্য তার পেছন পেছন ছুটতে থাকে। এদিকে আমরা একটা বয়স্ক লোক আর একটা বাচ্চা মেয়েকে দেখতে পাই। বাচ্চা মেয়েটা লোকটার কাছে গল্প শুনতে চায়, ইয়াকশিনীদের গল্প, অর্থাৎ রাক্ষসী পরী বা ভ্যাম্পায়ারের গল্প। লোকটাও তখন তাকে একটা গল্প বলতে থাকে। আজ থেকে প্রায় 1000 বছর আগের কথা। তখন এই শহর এক বিশাল জঙ্গল ছিল। তখন এখানে রাজাই রাজ্য শাসন করত। তার কাছে এক বিশাল মহল ছিল, আর সেই মহলের পাশেই ছিল একটা মন্দির। সেই রাজা ছিল মা কালীর বিশাল ভক্ত, আর সেই রাজা প্রত্যেক দিন মা কালীর পুজো করত। সেই জঙ্গলেই একটা ছোট্ট মেয়ে ছিল যার চোখ ছিল উজ্জ্বল, আর এই গল্পটা সেই ছোট্ট বাচ্চা মেয়েটিরই। তখনই আমাদেরকে সেই বাচ্চা মেয়েটিকে দেখানো হয়, আর তার বাবা মাকেও দেখানো হয়। তারা সবাই বেশ সুখেই বসবাস করত। পাহাড়ি ঝর্ণা, প্রকৃতি, এই সব কিছুর মধ্যে তাদের জীবন বেশ সুখেই কাটছিল। রাজা যখন সবসময় পুজো করত মন্দিরে, তখন সেই বাচ্চা মেয়েটি এবং তার বন্ধুরা সবাই দূর থেকে তার পুজো করা দেখত, কারণ তাদের মন্দিরে যাওয়ার অনুমতি ছিল না, কারণ তারা ছিল একটু নিচু জাতের। শুধুমাত্র রাজ পরিবার এবং কিছু বড় লোকেরাই ওই মন্দিরে পুজো দিতে পারত। একদিন ওই বাচ্চা মেয়েটি এবং তার বন্ধুরা মিলে লুকিয়ে লুকিয়ে সেই মন্দিরে প্রবেশ করে। সেখানেই সে ঘুঙরুর একটি ছোট্ট টুকরো পায়। সেটা যখন সে দেখছিল, তখনই সেখানের পণ্ডিত চলে আসায় তারা দৌড়ে পালায়, আর সেই টুকরোটি নিয়ে তাদের দেবীর চরণে বেঁধে দেয়। আর এই ঘটনা যখন রাজা জানতে পারে, তখন রাজার প্রচন্ড রাগ হয়, আর সে এতটাই রাগান্বিত হয়ে গিয়েছিল যে সে ওই গ্রামের মন্দিরেই আগুন লাগিয়ে দেয়।
যেখানে ওই বাচ্চা মেয়ে সহ এলাকার অনেকেই পুজো করত। তখন দেখা যায় আগুনের শিখা থেকে বাঁচতে দৌড়ে পালাতে শুরু করে। রাজা ওই বাচ্চা মেয়েটির গ্রামের সবাইকে মেরে ফেলতে মরিয়া হয়ে ওঠে। গ্রামের প্রত্যেকে তখন নিজেদের প্রাণ বাঁচিয়ে পালাতে থাকে। তারা সবাই এসে আশ্রয় নেয় একটা গুহার ভেতরে। কিন্তু এই গুহার ভেতরেই এমন কিছু ছিল যা ওই বাচ্চা মেয়েটিরই চোখে পড়ে। সে অনেক পুরনো একটি মূর্তি খুঁজে পায়, তবে সেই মূর্তির মাথা কাটা ছিল, যেটা নিচেই পড়েছিল। মূর্তিটি দেখে মনে হচ্ছিল এটা কোনো নারী মূর্তি। বাচ্চা মেয়েটি তখন অবাক হয়ে দেখতে থাকে। সেখানেই ছিল কোনো অলৌকিক শক্তি। হঠাৎই বাচ্চা মেয়েটিকে অনেক বাদুড় এসে ঘিরে ধরে, আর সেই বাদুড়ের কামড়ে সে সেখানেই অজ্ঞান হয়ে যায়। আর ওদিকে দেখা যায় রাজা ঠিকই তার মা বাবা এবং পুরো গ্রামবাসীকে ধরে ফেলে আর তাদেরকে জোর করে গুহা থেকে নিয়ে যায়। তখনই দেখা যায় ওই বাচ্চা মেয়েটির একটি কালো কুকুর ছিল, যে তাকে খুঁজতে খুঁজতে তার কাছ পর্যন্ত গিয়ে পৌঁছায়। এরপরই মেয়েটির জ্ঞান ফিরে আসে আর সে ওই গুহা থেকে বেরিয়ে আসে। কিন্তু তখন তার মধ্যে এক অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করা যায়। তার সাথে যে কি হয়েছে সেটা সে নিজেও বুঝতে পারছিল না। লোকটি যে পুরাতন গল্প বলছিল, এখান থেকেই দৃশ্য চলে আসে বর্তমানে। আমাদের তখন চন্দ্রাকে দেখানো হয়, যে অজ্ঞান হয়ে পড়েছিল, আর সুন্দর তখন তার সামনে এসে তার সাথে উল্টো পাল্টা কিছু করার চিন্তা করতে থাকে। ঠিক তখনই দেখা যায় তার পাশে দুটো কুকুর এসে একভাবে চিৎকার করতে থাকে। আচ্ছা, এখানে বলে দেই যে কিছুক্ষণ এই গল্পে অতীত এবং বর্তমান একই সাথে দেখানো হবে, তাই দয়া করে কেউ কনফিউজড হয়ে যাবেন না। এখান থেকে দৃশ্য চলে যায় আবারও অতীতে। দেখা যায় রাজা সবাইকে বেঁধে রেখেছে, তাদের মধ্যে দুইজনকে তো মেরে সে গাছেও ঝুলিয়ে দিয়েছে। এই সব কিছু দেখে সবাই প্রচন্ড ভয় পেয়ে যায়। ঠিক সেই সময়ই সেই বাচ্চা মেয়েটি চলে আসে সেখানে। দৃশ্য আবারও আসে বর্তমানে। দেখা যায় কুকুর বেশি চিৎকার করতে থাকলে সুন্দর গিয়ে একটা কুকুরকে সেখানেই মেরে দেয়। ঠিক তখনই চন্দ্রার হুঁশ ফিরে আসে। তখন দেখা যায় অতীতে সেই বাচ্চা মেয়েটিকে তার মা বারবার এখান থেকে চলে যেতে বলে, কিন্তু সে কোনোভাবেই সেখান থেকে যাচ্ছিল না। সেই সময় রাজা তার চোখের সামনে তার বাবাকে মেরে ফেললে সে জোরে জোরে চিৎকার করতে থাকে। তখন দুজন প্রহরী তাকে সেখান থেকে সরানোর চেষ্টা করলেও তারা কোনোভাবে পারে না। বাচ্চা মেয়েটি তাদেরকে নিয়েই সামনে এগিয়ে যাচ্ছিল, আর ঠিক তখনই তার পেছন থেকে কেউ এসে তার গায়ে বর্ষা ঢুকিয়ে দেয়। সে সাথে সাথে সেখানে পড়ে যায়। মেয়ের এই মৃত্যু দেখে তার মা যেন এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায়। এরপরই সে চিৎকার করে কাঁদতে থাকে। দৃশ্য চলে আসে আবারও চন্দ্রার কাছে বর্তমানে। দেখা যায় সুন্দর তাকে আরো অনেক কিছু বলতে থাকলে হঠাৎ করেই তার চোখের রং পরিবর্তন হয়ে যায়, আর মুহূর্তেই বেরিয়ে আসে তার ভয়ঙ্কর দুটো দাঁত। তার এক কামড়ে সুন্দর সেখানেই মারা যায়। তখন অতীতেও দেখানো হয় সেই বাচ্চা মেয়েটি আবারও জীবিত হয়ে ওঠে আর তার সামনে থাকা লোকের উপর হামলে পড়ে আর তার ঘাড়ে ফুটিয়ে দেয় তার 20 দাঁত। সে যেন এক ভয়ঙ্কর রাক্ষসে পরিণত হয়েছে। গ্রামের সবাই তখন তার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকে। কেউ তাকে রাক্ষস মনে করে, আবার কেউ মনে করে সে দেবী কালীরই আর এক রূপ, যে তাদের সবাইকে এই অত্যাচারী রাজার হাত থেকে রক্ষা করতে এসেছে। সেখানে একের পর এক রাজার লোকেদের মারতে শুরু করে। এসব দেখে তখন রাজাও হকচকিয়ে যায়। তাই সে এবার এই মেয়েকে থামাতে তার মাকেই মেরে ফেলে। আর এই দৃশ্য দেখে বাচ্চা মেয়েটি হয়ে যায় আরো হিংস্র। চোখের পলক এসে ছুটে এসে রাজাকেই মেরে ফেলে। সেখান থেকে দৃশ্য চলে আসে চন্দ্রার কাছে। সে সুন্দরকে মেরে চলে যায় তার সাথে সেই ছেলেকেও মারতে। সে ওই ছেলেকে দোতলার উপর থেকে ফেলে দেয়। এরপর সে তার উপর লাফিয়ে পড়ে তাকে সেখানেই মেরে ফেলে। আর এই সব দৃশ্য নিজের চোখের সামনে দেখে সানি সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। দৃশ্য চলে আসে অতীতে। বাচ্চা মেয়েটির মা তখনও মারা যায়নি। মেয়েটি তখন তার মাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে আর বলতে থাকে, মা, আমার হঠাৎ করে কি হয়ে গেল? তখন তার মা বলতে থাকে, হতে পারে ভগবান তোমাকে অলৌকিক কোনো শক্তি দিয়েছে, যেই শক্তি দিয়ে তুমি আমাদের মতো মানুষদেরকে সাহায্য করতে পারবে, যাদের এই দুনিয়াতে কেউ নেই। তাই আমি জানি ভগবানই তোমার খেয়াল রাখবেন। তবে তুমি সবসময় সত্যির পথেই থাকবে মা, আর অন্যায়কারীর বিনাশ ঘটাবে। এরপরই সে বলে, তুমি এখন তাড়াতাড়ি এখান থেকে চলে যাও মা, তোমাকে খুঁজতে আরো অনেক লোক আসবে, তোমাকে যে বেঁচে থাকতে হবে। এই বলেই সেই বাচ্চা মেয়েটিকে সেখান থেকে পাঠিয়ে দেয়। মেয়েটিও তখন জঙ্গলের রাস্তা ধরে পালাতে থাকে। তখন তার সাথে সাথে তার সেই কুকুরটিও যেতে থাকে। এদিকে আর এক দল এসে জিজ্ঞেস করতে থাকে যেখানে এই হত্যাকাণ্ড কে ঘটিয়েছে। তখন সেখানকার সেই পণ্ডিত তাকে জানায় এই সব কিছু করেছে নীলি। সে খুব গর্বের সাথে তার নাম নিচ্ছিল, অর্থাৎ ওই বাচ্চা মেয়েটির নাম নীলি। আর এই মেয়েটাই ধীরে ধীরে বড় হয়ে যায়। তবে সে সূর্যের আলো সহ্য করতে পারত না।
রাতের অন্ধকারই ছিল তার জীবনে চলার পথে তার যত প্রিয় মানুষই ছিল না কেন তারা সবাই ধীরে ধীরে তাকে ছেড়ে চলে যাচ্ছিল। এরপর থেকে নীলি যখনই কোনো নতুন জায়গায় যেত তখনই সে সেখানকার সবচেয়ে খারাপ মানুষটাকে খুঁজে বের করত আর তাকে মেরে তার রক্ত পান করত। এভাবেই দেখতে দেখতে জঙ্গলের লোকেরা তাকে দেবী মানতে শুরু করে, কিন্তু অন্যান্যদের জন্য সে ছিল একজন রাক্ষসী। এরপরে আমরা সেই বৃদ্ধ লোক এবং সেই বাচ্চাটিকে দেখতে পাই। বাচ্চাটি তাকে জিজ্ঞেস করে, আচ্ছা বাবা, তুমি এত কিছু কিভাবে জানো? তখন লোকটি বলে, আসলে আমি একটা বই পড়েছিলাম যেটা চার্চের প্রিস্ট লিখেছিল, সেখান থেকে এসব জানতে পেরেছি। মেয়েটা তখন বলতে থাকে, তাহলে তো নীলি একজন সুপার হিরো, তাই না বাবা? লোকটা বলে, হ্যাঁ, একদিক দিয়ে তাকে সুপার হিরো বলাই যায়। তাছাড়াও নীলি কিন্তু ইমমর্টাল, অর্থাৎ অমর, তাকে কেউ মারতে পারবে না। এই কথা শুনে বাচ্চা মেয়েটি বলে, তাহলে তো নীলি অনেক লাকি বাবা। কিন্তু তার বাবা বলে, না, প্রত্যেকটা সুপার হিরোরই একটা উইকনেস আছে। একটা সময় নীলিকে কেউ ধরতে আসে। যে নীলির উইকনেস অর্থাৎ দুর্বলতা সম্পর্কে জানতো সে ছিল একজন প্রিস্ট। সেও ছিল অনেক ক্ষমতাশীল। তখন আমাদের সেই লোককে দেখানো হয়। হঠাৎই দিনের আলো এনে সে নীলির গায়ে ছুরি বসিয়ে দেয় আর নীলি সাথে সাথে অজ্ঞান হয়ে যায়। আর তখন আমরা জানতে পারি এই চান্দ্রাই হলো নীলি। অর্থাৎ নীলি বা চান্দ্রার দুর্বলতা হলো সূর্যের আলো। এরা সূর্যের আলো সহ্য করতে পারে না। দৃশ্য আবারও চলে আসে বর্তমানে। তখন বাচ্চাটি জিজ্ঞেস করে, তাহলে কি নীলি সত্যি সত্যি মারা গেছে বাবা? তার বাবা বলে, না, নীলি এখনো আমাদের আশেপাশেই আছে। আমি নিশ্চয়ই তাকে খুঁজে বের করব। যাক, এখান থেকে দৃশ্য চলে যায় আবারও চান্দ্রার কাছে। দেখা যায় সে সানিকে অটোর মধ্যেই আটকে রেখেছিল ওই 3টা ছেলের লাশের সঙ্গে। সানির জ্ঞান ফিরতেই সে খুবই ভয় পেয়ে যায়। তখন চান্দ্রা তাকে বলে, এই 3 জনের বডি ডিসপোজ করার জন্য আমার তোমার সাহায্যের প্রয়োজন। তুমি কি সেটা করবে, নাকি ওদের মতোই মৃত্যুকে গ্রহণ করে নিবে? সানি তখন ভয় পেয়ে বলে, না না, আমি তোমাকে সাহায্য করব। এরপরই দেখা যায় চন্দ্র এই ছেলেগুলোকে কোনো এক উঁচু জায়গায় নিয়ে কেমিক্যালের মধ্যে ফেলে ডিসপোজ করে দেয়। সানি তো এসব নিতেই পারছিল না, তার তো বমি চলে আসে। যা কোনো মতে সে নিজেকে সামলায়। এরপরই চন্দ্র সেখান থেকে খুব স্বাভাবিকভাবেই চলে যাচ্ছিল। তখনই সানি তাকে ডাক দেয় আর তাকে জিজ্ঞেস করে, তুমিই কি সেদিন আমাকে কার অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচিয়েছিলে? চন্দ্রা বলে, হ্যাঁ, আমিই বাঁচিয়েছিলাম। তখন সানি বলতে থাকে, আমার তো মনেই হচ্ছিল তুমি কোনো মানুষ নও, কিন্তু তুমি কে আসলে বলো তো? আমি তোমার বড় বড় দাঁতও দেখেছি। তুমি কি সত্যি সত্যি কোনো রাক্ষস? চন্দ্রা তখন স্বাভাবিকভাবে বলে, হ্যাঁ, আমি রাক্ষস। এই বলেই সে চলে যাচ্ছিল। তখনই সে একটা শব্দ শুনতে পায় আর পেছন ঘুরে দেখে সানি আবারও অজ্ঞান হয়ে পড়ে গেছে। সকালে যখন তার জ্ঞান ফিরে তখন সে দেখতে পায় সে তো চন্দ্রার ঘরে রয়েছে। সে ভয়ে ভয়ে সেখান থেকে বেরিয়ে যেতে চায়, কিন্তু দেখে দরজায় তালা মারা। তাই সে কোনো মতে সেখানে জানালার পেপার সরিয়ে তার বন্ধুকে ডাকতে থাকে। তার বন্ধু ভাবে যে সে তো চন্দ্রার সাথে বেশ মজায় আছে। এদিকে তো সূর্যের রশ্মি গায়ে লেগে চন্দ্রার হাতে ফোসকা পড়ে যায়। চন্দ্রা তখন সাথে সাথে উঠে সানিকে সেখান থেকে সরিয়ে দেয় আর তার হাত দেখায়। সানি তখন বলে, সরি, আমি বুঝতে পারিনি সূর্যের আলোয় তোমার এমন হয়। এরপরই সে দেখে চন্দ্রা সোজা ফ্রিজে গিয়ে ফ্রিজের থেকে রক্তের ব্যাগ বের করে সেগুলো খেয়ে নিচ্ছে। এর ফলেই তার সব ক্ষত আবারও সেরে যায়। এসব দেখে সানি একেবারে হা হয়ে থাকে। সে এরপর জিজ্ঞেস করে, তোমার পরিবারের সবাই কি এরকম? না মানে আমি এটা জানতে চাইছিলাম যে তুমি কি এভাবেই জন্মগ্রহণ করেছ? চন্দ্রা বলে যে না, এটা একটা ভাইরাস। কিছু ভাইরাস মানুষকে মেরে ফেলে, কিন্তু এই ভাইরাস আমাকে এরকম বানিয়ে দিয়েছে। সানি তখন জিজ্ঞেস করে, এই ভাইরাস কি ছড়ায়? চন্দ্রা বলে, হ্যাঁ, কখনো কখনো কামড়ে দিলে ছড়ায়। সে তো বেশ ভয়তে ভয়তেই এসব জিজ্ঞেস করছিল। এরপর সে চন্দ্রাকে আরো জিজ্ঞেস করে যে এখানে আসার আগে তুমি কোথায় ছিলে? মেয়েটি জানায় সুইডেন। তখন সানি বলতে থাকে, সেটা তো অনেক ভালো জায়গা, সেখান থেকে কেন চলে আসলে? মেয়েটি তখন বলে, আমি এক জায়গায় 20 বছরের বেশি থাকতে পারি না। যে কোনো একটা ঝামেলা চলে আসে আর আমার সেখান থেকে চলে আসতে হয়। যুগ যুগ ধরে এমনই হয়ে আসছে। এই কথা শুনে সানি অবাক হয়ে যায়, বলে, কি যুগ যুগ ধরে? তখন সে জিজ্ঞেস করে, তাহলে তোমার বয়স কত? চন্দ্রা উত্তর দেয়, অনেক বেশি। সানি বলে, দেখে তো মনে হয় না। এই কথা শুনে চন্দ্রা তখন তাকে থ্যাঙ্কস জানায়। সানি তখন কি বলবে কিছুই বুঝে উঠতে পারে না। সে শুধু বলে, আমার এখন বাড়ি চলে যাওয়া উচিত। এই বলে সে যখনই দরজার দিক ফেরে তখনই সে তার সামনে চন্দ্রাকে দেখে খুবই ভয় পেয়ে যায়, কারণ চন্দ্রা তো মুহূর্তের মধ্যে এদিক থেকে সেদিকে চলে যেতে পারত। এসব দেখে বেচারার তো অবস্থাই খারাপ হয়ে যায়। সেই সময় চন্দ্রা তাকে জিজ্ঞেস করে, তুমি আমাকে ফলো কেন করছিলে? ছেলেটা বলে, তোমাকে ওরা ধরে নিয়ে যাচ্ছিল, তাই ভাবলাম তোমাকে সেভ করতে যাই, কিন্তু পরে মনে হলো এর কোনো দরকারই ছিল না। বেচারার তো এসব বলতে বলতে ঘাম ছুটে যাচ্ছিল। ঠিক তখনই দরজায় কেউ নক করে আর দেখা যায় ভেনু এসেছে। সানির ফোন অফ থাকায় তার বাবা ভেনুকে কল করেছিল আর ভেনুতে এসে ভাবতে থাকে না জানি তাদের মধ্যে কি হয়েছে।
দেখছে। সেই সময় আবার ভেনু একটা বইয়ের ভেতর থেকে একটা ছবি খুঁজে পায়। সেটা নিয়ে দেখতে গেলেই চন্দ্রা সাথে সাথে সেটা নিয়ে নেয়। এই ছবিকার তা তো আমরা পরবর্তীতেই জানতে পারবো। যাক, সানি তখন কোনো মতে তার বাবার সাথে কথা সেরে সেখান থেকে বেরিয়ে যেতে নেয়, কিন্তু সেই সময়ই চান্দ্রা তাকে টেনে ধরে। ভেনু তো তখনও অন্য কিছু ভাবতে থাকে, কিন্তু চান্দ্রা তখন সানিকে বলে, দেখো সানি, আমি তোমাকে বিশ্বাস করি, আর আমার বিশ্বাস তুমি কাউকে কিচ্ছু বলবে না। তখন সানি বলে, কিন্তু আমার তো ভয় করছে। চান্দ্রা তখন তাকে এতটুকুই বলে, ঠিক আছে, ভয় করো শুধু আমাকে, এখন যাও। এ বলেই সে তাকে ছেড়ে দেয়। বাসা আসার পর সানি তো কোনোভাবেই স্থির হতে পারে না। ভেনু তখন বলতে থাকে, কি ব্যাপার, চান্দ্রার বাসা থেকে আসার পর দেখছি সারাক্ষণই অস্থির হয়ে আছিস। সেই সময় সানি এসে তাকে বলতে থাকে, দেখ, তোকে আমি একটা কথা বলবো, কিন্তু তুই কাউকে বলবি না, বল। তখন ভেনু বলে, হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমি কোনো গ্যারান্টি দিতে পারছি না। সানি তাকে বোঝাতে থাকে, দেখ, তোর আর আমার জীবন কিন্তু ঝুঁকির মধ্যে রয়েছে, আমার কথা শোন। ভেনু বলে, আচ্ছা বল বল। সানি তখন বলতে থাকে, জয়ী চান্দ্রা কোনো সাধারণ মেয়ে না, সে অন্য টাইপের মেয়ে। ভেনু তখন জিজ্ঞেস করে, তাই নাকি, কেমন টাইপের মেয়ে? তখন সানি বলতে বলতে বলেই দেয় যে সে একটা রাক্ষস। এতেও তো ভেনু মজাই করতে থাকে। সে বলতে থাকে, তাই নাকি, সে কি তোর রক্ত শুষে নিয়েছে? সানি তো তখন অস্থির হয়ে যায় আর বলতে থাকে, আরে বোকা, আমার কথা বিশ্বাস কর, সে সত্যি সত্যি একটা রাক্ষস। ভ্যাম্পায়ার চিনিস, ভ্যাম্পায়ার? ও হচ্ছে তাই, ওর দুটো বড় বড় দাঁতও আছে। আমি ওকে দেখেছি, ও 2টা মানুষের রক্ত শুষে খেয়ে ফেলেছে আমার সামনে। সেখানে আরো সবকিছু বলে যে সে কিভাবে ওই ছেলেগুলোকে মেরে একটা কেমিক্যালের মধ্যে ডিসপোজ করে দিয়েছে। আর সে আমাকে এটাও বলেছে, এই সব সত্যি যদি আমি কাউকে বলি তাহলে সে আমাকে মেরে ফেলবে, আর এই সত্য আমি যাকে বলবো সে তাকেও মেরে ফেলবে। এই কথা শুনেই তো ভেনু উঠে দাঁড়ায়। দুজনেরই তো ভয়ে অবস্থা খারাপ। সে বলতে থাকে, তুই আমাকে কেন বলতে গেলি? হ্যাঁ। তখন সানি বলতে থাকে, তুই তো জানিসই আমার পেটে কোনো কথা থাকে না, তাই তো বলে দিয়েছি, কিন্তু এখন কি করব? এই প্রশ্ন জিজ্ঞেস করাতেই উত্তর দেয় চান্দ্রা। সে বলতে থাকে, আমি বলছি কি করবে? তাকে দেখেই তো দুজনের অবস্থা খারাপ। চান্দ্রা তখন মুহূর্তের মধ্যেই এসে ভেনুর ঘাড় মোটকে তাকে ফেলে দেয় আর সানিকে বলে, খবরদার পালানোর চেষ্টা করবে না। সানি বলে, ঠিক আছে, কিন্তু তারপরেও সে একভাবে দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে একটা অন্ধকার গলির মাঝে এসে পড়ে। তখনই সে দেখতে পায় চান্দ্রা একদম আকাশে উঠছে। এইটা দেখে সে খুবই ভয় পেয়ে যায়। সেই সময় এক বয়স্ক ভিক্ষুক বলতে থাকে, এবার তো তোর খেল খতম। আর ঠিক সেই সময়ই চান্দ্রা এসে তার ঘাড়ে কামড়ে দেয়। সাথে সাথেই তার ঘুম ভেঙে যায়, অর্থাৎ এতক্ষণ সেই সবকিছু স্বপ্নে দেখছিল। আর তার ভয় পাওয়া দেখে ভেনুও ভয় পেয়ে যায় আর জিজ্ঞেস করে, কি রে, তোর আবার কি হলো? সানি তখন বলে, কই কিছু না তো। তার পেটে কোনো কথা না থাকলেও সে খুব ভালো করেই বুঝতে পেরে যায় যে চান্দ্রার এই কথা সে কাউকে বলতে পারবে না। এরপরই দৃশ্য চলে যায় সেই নাচি আপ্পার কাছে, যে ওই ছেলেগুলোর ডেথ স্পট ইনভেস্টিগেট করতে এসেছিল। সেখান থেকেই সে একটা লেন্স খুঁজে পায় আর সেটা তার কাছেই রেখে দেয়। দৃশ্য চলে যায় রাতের বেলা। চান্দ্রা সানিকে নিয়ে একটা জায়গায় এসেছিল কিছু একটা নিতে। সানি তখন অনেক ভয় পেতে থাকলে চান্দ্রা তাকে বলে, এত ভয় পেও না, আমি তোমার কিচ্ছু করব না, করলে তো আগেই করতে পারতাম। এই কথা শুনে সানি একটু শান্তি পায়। এরপরে দেখা যায় তারা হাঁটতে হাঁটতে সেই জায়গায় চলে আসে যেখানে এখনো 1000 বছর আগের সেই ছোট্ট মন্দিরটি রয়েছে, যেটা গাছের গুড়ির ভেতরে ছিল। জায়গাটা একসময় জঙ্গল থাকলেও এখন এই জায়গায় ঘন বসতি গড়ে উঠেছে। যাকে এখানে চান্দ্রা কুমারের সাথে দেখা করে তাকে বলে সে যেন এখন থেকে তার রেস্টুরেন্টে না যায়, তার দরকার হলে সেই আসবে। এর মধ্যেই আবার সানি মোবাইলে সার্চ করছিল যে কিভাবে রিয়েল ভ্যাম্পায়ারকে মারা যায়। সেই সময় আবার চান্দ্রা এসে সেটা দেখে ফেলে, কিন্তু সে তাকে কিছুই বলে না। সে শুধু তাকে এতটুকু জিজ্ঞেস করে যে তার ব্লাড গ্রুপ কি। সানি জানায় ও নেগেটিভ। চান্দ্রা বলতে থাকে, এই ব্লাড গ্রুপ পাওয়া অনেক মুশকিল, তবে কুমার ঠিকই সংগ্রহ করে দিবে। তখনই সানি খেয়াল করে চান্দ্রা একটা বক্স নিয়ে যাচ্ছে যার মধ্যে ব্লাড ক্যারি করা হয়। সেখানেই সানি দেখতে পায় যে ওখানে ও নেগেটিভ ব্লাড গ্রুপ লেখা। তখন সে জিজ্ঞেস করে যে আচ্ছা, তুমি কি শুধু ও নেগেটিভ ব্লাড গ্রুপই পান করো? চান্দ্রা জানায় হ্যাঁ, কারণ ও নেগেটিভ সবচেয়ে পিওরেস্ট ব্লাড গ্রুপ হয় আর টেস্টও ভালো। এসব কথা শুনে বেচারা সানি তো টেনশনেই পড়ে যায়। এর মধ্যেই দেখা যায় সানিকে ফলো করতে সেই নাচি আপ্পা আসে। তার সাথে সেদিনে সেই ছেলেটি ছিল যার কাছে সানি সেদিন হেল্প চেয়েছিল চান্দ্রাকে বাঁচানোর জন্য। আর ছেলেটি চান্দ্রাকে দেখেও চিনতে পেরে যায়। নাচি আপ্পা এবার ওই ছেলের স্টেটমেন্ট নিতে বলে, বাকিটা সে দেখছে। ওদিকে দেখা যায় খবরের কাগজে ওই 3টা ছেলের মৃত্যুর খবর ছাপা হয়েছিল। সেটা নিয়ে সানি টেনশনে পড়ে যায়, কারণ সেদিন তো চান্দ্রার সাথে সেও ছিল। চান্দ্রা তখন তাকে বলে যে বডি না পাওয়া পর্যন্ত কেস এগোবে না, তাই সে যেন চিন্তা না করে। এরপরই তারা বাইরে চলে গেলে দেখা যায় সেই নাচি আপ্পা লুকিয়ে লুকিয়ে চান্দ্রার ঘরে সার্চ করতে আসে। সেখানেই সে
চান্দ্রার হারিয়ে যাওয়া সেই লেন্সের ফাঁকা বাক্সটা খুঁজে পায়। তারপর তার ফ্রিজে রাখা রক্তে ভরা ব্যাগগুলোও দেখতে পায়। এখান থেকে দৃশ্য চলে যায় চান্দ্রাদের কাছে। সানি তখন চান্দ্রার কাছে জিজ্ঞেস করে তার নাম কি আসলেই চান্দ্রা নাকি তার অন্য কোনো নাম রয়েছে। চান্দ্রা তখন জানায় তার নাম নীলি। এই কথা শুনে সানি তো আরো ঘাবড়ে যায়। এরপর সে বলতে থাকে এই নীলির জন্ম তো হাজার হাজার বছর আগে, এগুলো সে বইতে পড়েছে। আর সে তো জানতো এক প্রিস্ট তাকে মেরে ফেলেছিল। তখনই দৃশ্য চলে যায় অতীতে। দেখা যায় সেই প্রিস্ট তাকে নিয়ে গবেষণা চালিয়েছিল, আর সে তাকে মেরে ফেলেনি, তাকে আবারও জীবন দান করেছিল। জ্ঞান ফিরতেই নীলি অর্থাৎ চান্দ্রা অবাক হয়ে যায়। তখন সেই প্রিস্ট তাকে বলে তোমার ঘাবড়ানোর কোনো দরকার নেই, আমি তোমাকে মারতে চাইনি, সবাইকে শুধু এতটুকু বিশ্বাস করাতে চেয়েছি যে তুমি আমার কবজায় রয়েছো। সে এটাও বলে যে আমি তোমার সব শক্তি আর দুর্বলতা সম্পর্কে জানি। তুমি এরকম হয়েছো কারণ তোমার ব্লাডে এমন কিছু আছে যা মৃত্যুকেও মাত দিতে পারে। আর তুমি শুধু একা নও, পৃথিবীতে তোমার মতো আরো অনেকে আছে, তবে তারা সবাই ভালো নয়। তাদের এক একজনের মধ্যে এক একটা শক্তি রয়েছে, তবে কেউ কেউ আছে যারা তাদের সেই শক্তির অপব্যবহার করে। তাই আমার মতো সাধারণ একজন মানুষ কখনোই তাদেরকে ধরতে পারবে না। এজন্যই আমার তোমার সাহায্যের প্রয়োজন। দুজন রয়েছে যাদেরকে আমি ধরতে চাই, নাহলে তারা মানুষের ক্ষতি করতে পারে। তখন চান্দ্রা জানতে চায় সেই দুজন কে। তখন ওই লোকটি বলে তাদের মধ্যে একজন হচ্ছে শয়তান, তবে তাকে ধরার আগে আমাদের একজনের সাথে সাক্ষাৎ করতে হবে, আর সেটা হলো আমাদের বড় ভাই। এখান থেকে দৃশ্য চলে আসে বর্তমানে। চান্দ্রা সানিকে জানায় আমরা ভালো বন্ধু ছিলাম তখন। সানি বলে আমি তো ভাবতাম এগুলো মিথ। চান্দ্রা তখন বলতে থাকে তোমরা যেগুলোকে মিথ ভাবো সেগুলো কিন্তু বাস্তবেও রয়েছে। দৃশ্য চলে যায় আবারও নাচি আপ্পার কাছে। সে চান্দ্রার ঘরের সেই গোপন কক্ষটি খুঁজে বের করে ফেলে। ঠিক তখনই দেখা যায় চান্দ্রা সেখানে এসে উপস্থিত হয়। তাদের মধ্যে তুমুল ফাইট চলতে থাকে। তার মাঝখানেই সানি চলে আসলে একটা গুলি সানির গায়ে লেগে যায়। এটা দেখেই চান্দ্রা নাচি আপ্পার কিছু করতে যাবে, তার আগেই সে জানালা দিয়ে লাফ দিয়ে নিচে পড়ে। সে কোনো মতে সেখান থেকে পালায়। এদিকে সানিকে নিয়ে তার বন্ধুরা এবং চান্দ্রা চলে আসে পুরাতন একটা ক্লিনিকে। চান্দ্রা এখানেই ভেনুকে সানির চিকিৎসা করতে বলে। যেহেতু ভেনু মেডিকেলের স্টুডেন্ট, কিন্তু ভেনু এখানে কিছুই করতে চাচ্ছিল না। সে এখান থেকে চলে যেতে চাচ্ছিল, তবে অলরেডি ওই 3টা ছেলে খুনের পর সানি আর চান্দ্রার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট বেরিয়ে গিয়েছিল। চান্দ্রাকে তো সবাই টেরোরিস্ট বলছিল, তাই তাদের পক্ষে এখন অন্য জায়গায় যাওয়াটাও সম্ভব নয়। কিন্তু তারপরেও ভেনু না শুনলে চান্দ্রা তার আসল রূপে আসে। তাকে দেখেই তো নাইজিলি সাথে সাথে অজ্ঞান হয়ে যায়। এরপরই দেখা যায় চান্দ্রা প্রকাশের সাথে কথা বললে প্রকাশ তাকে তাড়াতাড়ি ওখান থেকে চলে আসতে বলে, নাহলে তার বিপদ হতে পারে। ওদিকে সেই ইন্সপেক্টর নাচি আপ্পাকে দেখানো হয়। সে অর্গান ট্রাফিকিং এর সাথে থাকলেও সে তো এখন সবার সামনে হিরো বলে পরিচিতি পাচ্ছিল। এটা দেখে চান্দ্রা অনেক রেগে যায়। ওদিকে যে অটোওয়ালা এদেরকে এই ক্লিনিকে নামিয়ে দিয়ে গিয়েছিল, সে খবরে চান্দ্রা আর সানির ছবি দেখে তাদেরকে চিনতে পেরে যায়। এই খবর ধীরে ধীরে চারিদিকে ছড়িয়ে পড়ে। যারা যারা চান্দ্রার সাথে ছিল তাদের কাছেও এই খবর চলে যায়। ওদিকে নাচি আপ্পাকে দেখা যায় সে এখন মানুষের হৃৎপিণ্ডের শব্দও শুনতে পাচ্ছিল। আর এইসব হতে পারে কারণ চান্দ্রা তাকে কামড়ে দিয়েছিল। এর মধ্যেই সেই মহিলা পুলিশ অফিসার আসে আর নাচি আপ্পাকে শাসিয়ে যায় যে যদি ওই দুজন ছেলে মেয়েকে খুঁজে পাওয়া যায় তাহলে তো তাদের সব ভান্ডা ফুটে যাবে, তাই তাদেরকে কিছু একটা করতে হবে। এই বলে সে সেখান থেকে চলে যায়। এরপর দেখা যায় নাচি আপ্পার এখন রক্তের প্রতি আকর্ষণ বেড়ে যায়। সে তো নিজের রক্তের গন্ধ শুকেও তার টেস্ট করতে যাচ্ছিল। তখনই সেখানে সেই লোকটা চলে আসে যে ওই বাচ্চা মেয়েটাকে নীলির কাহিনী শুনিয়েছিল। সে এসে বলতে থাকে মেয়েটা তোমার কি করেছে? কামড়ে দিয়েছে তাই না? ইনফেকশন ব্লাডে দ্রুত ছড়িয়ে পড়ছে। আর ওটা কোনো সাধারণ মেয়ে না, তুমি ভ্যাম্পায়ারের কথা তো শুনেছ। মেয়েটা তাই, এরা আমাদের মানুষের মধ্যেই থাকে, কিন্তু তাদেরকে ধরা যায় না। নাচি আপ্পা তাকে জিজ্ঞেস করে আপনি এসব কিভাবে জানেন? লোকটা এর কোনো উত্তর না দিয়ে বলতে থাকে এটা এক ধরনের ভাইরাস, কিন্তু এটা এখনো জানা যায়নি যে এটা কোন ভাইরাস। আমি তোমার ব্লাড স্যাম্পল নিচ্ছি, যদি দরকার হয় তাহলে আবারও দেখা হবে। এই বলে সে সেখান থেকে চলে যায়। এরপরই দৃশ্য চলে আসে সেই ক্লিনিকে। সানির জ্ঞান ফিরে আসলে চান্দ্রা সানিকে বলে যে আমাকে এখান থেকে চলে যেতে হবে, তবে তোমরা মিডিয়ার কাছে যাবে আর সব সত্যি কথা বলবে যে আমি ওদেরকে মেরেছি আর তোমাকে হেল্প করার জন্য বলেছি। সানি ওসবে পাত্তা না দিয়ে বলতে থাকে আচ্ছা আচ্ছা, শুধু সানলাইট ছাড়া তোমার কি আর কোনো দুর্বলতা আছে? তখন চান্দ্রা বলে হ্যাঁ, হৃদয়। আমার হৃদয় একবার বন্ধ হয়ে গেলে আমি মারা যাব। এরপর সানি জিজ্ঞেস করে তুমি যদি আমাকে কামড়ে দাও আমি কি তোমার মতো হয়ে যাব? চান্দ্রা বলে দেখো, সবাই এই ভাইরাস সহ্য করতে পারে না, অনেকে মারা যায়। আর যদি অনেক হেলদি বডি হয় তাহলে সে আমার মতো হয়ে যায়, তবে তোমার বডি এতটাও হেলদি নয়। ওদিকে তখন দেখা যায় নাচি আপ্পাও ধীরে ধীরে ভ্যাম্পায়ারে পরিণত হচ্ছে। দৃশ্য চলে আসে সকালবেলা। পুলিশের কিছু লোক সেই ক্লিনিকের বাইরে চলে আসে। দুজন পুলিশ অফিসার এখানে এসেই সানিকে খুঁজে পেয়ে যায় আর একজন চান্দ্রার মাথায় গুলি করে দেয়। কিন্তু এর পরই দেখা যায় এক জাদুকর এসে এই দুই পুলিশকেই ধাঁধার মধ্যে ফেলে তাদেরকে কাবু করে ফেলে। এরপরই চান্দ্রার মাথার থেকে গুলিটা বের করে দেয় আর তাকে নীলি বলে ডাকলেই তার জ্ঞান ফিরে আসে।
এরপরে সে তাদের সবাইকে নিয়ে আসে একটা গোপন জায়গায়। চান্দ্রা এরপর প্রকাশকেও নাচি আপ্পার সম্পর্কে জানায় যে সেও ধীরে ধীরে তার মতো হয়ে যাচ্ছে। প্রকাশ তখন বলে যে নাচি আপ্পা এখন অনেক শক্তিশালী, যেহেতু সে নতুন নতুন কনভার্ট হয়েছে তাই তার সানলাইটেও কোনো ক্ষতি হবে না, কিন্তু সে এখন নাচি আপ্পার সাথে পারবে না, তাই তাকে নতুন পরিচয় নিয়ে অন্য কোথাও চলে যেতে হবে। ততক্ষণ তারা যেন বেসমেন্টেই লুকিয়ে থাকে। তখনই সেই ছেলেটাকে দেখানো হয় যে এর আগেও চান্দ্রাকে হেল্প করেছে, সে তাদের সবাইকে থাকার জায়গা দেখিয়ে দেয়। এরপর চান্দ্রা সানিকে তার বয়ফ্রেন্ডের ছবি দেখায়, যে 1905 সালে তার ভালোবাসা ছিল, যে দেখতে অনেকটা সানির মতোই। তবে সেই সময়ও নাচি আপ্পার মতো এক খারাপ সোলজার এসে চান্দ্রাকে মেরে ফেলতে নেয়, আর তাকে বাঁচাতে গিয়েই তার বয়ফ্রেন্ড মারা যায়। এই সবকিছু শুনে সানির এবার ভয় কেটে গিয়ে তার প্রতি মায়া সৃষ্টি হয়। তখনই তাকে সেই ছেলেটা এসে ডাক দেয়, যে তাকে সবসময় সাহায্য করে। সে জানায় যে চান্দ্রা যে সুন্দরকে মেরেছে সে গ্যাংস্টার গাজেন্দারের ভাই, সে অনেক বেশি পাওয়ারফুল, সে ঠিক করেছে তোমাকে মেরেই ছাড়বে, তাই তোমার সাথে সাথে এই ছেলেগুলোও এখন বিপদে আছে। তবে আমি প্রকাশকে কল করেছি, সে আসবে বলেছে। এই বলেই ছেলেটা সেখান থেকে চলে যায়। এর মধ্যেই দেখা যায় পুরো পুলিশ ফোর্স এসে চান্দ্রাদেরকে চারিদিক থেকে ঘিরে ধরে। চান্দ্রা তখন নিজেই চলে যায় তাদের সাথে লড়াই করতে। চলতে থাকে তুমুল লড়াই, সে একাই সবাইকে কুপকাত করে দেয়। কিন্তু এরপরে আবার চলে আসে সেই গাজেন্দারের টিমের লোকজন, যারা সরাসরি অর্গান ট্রাফিকিং এর সাথে জড়িত। একদিকে তারা পুলিশের কাছ থেকে হেল্প চাইছে, আর অন্যদিকে চাইছে যেন তাদের পর্দা ফাঁস না হয়। এ কারণে তারাই চলে আসে চান্দ্রাদেরকে মারতে, কিন্তু চান্দ্রা তাদেরকেও নাজেহাল করে দেয়। তবে একটা সময় দেখা যায় চান্দ্রাকেই তারা গুলি দিয়ে ঝাঁঝরা করে দেয়। তখন সে একটু দুর্বল হয়ে পড়লেও সানি কোনোভাবে তাকে একটা ব্লাডের প্যাকেট ম্যানেজ করে দেয়, আর সেটা খাওয়ার সাথে সাথেই সে শক্তি ফিরে পায় আর তাদেরকে শেষ করে দেয়। কিন্তু সেই সময়ই চলে আসে নাচি আপ্পা, যে ছিল এখন অনেক বেশি পাওয়ারফুল। দুজনের মধ্যে তুমুল লড়াই চলতে থাকে, কিন্তু চান্দ্রা তার সাথে কোনোভাবেই পেরে উঠছিল না। নাচি আপ্পা বারবার চান্দ্রাকে বলছিল সে যেন তার লিডারকে ডেকে আনে, কিন্তু চান্দ্রা কোনোভাবেই তা করছিল না। সে একাই ওই নাচি আপ্পার সাথে লড়াই করে যাচ্ছিল। একটা সময় নাচি আপ্পা তাকে সূর্যের আলো দিয়ে নাজেহাল করে ফেললে সেই সময়ই সানি তাকে গুলি করতে করতে এগিয়ে আসে। অনেকগুলো গুলি করার পর সে সেখানে দুর্বল হয়ে পড়ে, কিন্তু কিছুক্ষণ পরই সে উঠে এসে তাদের উপর অ্যাটাক করতে যায়। কিন্তু সেই সময়ই চান্দ্রা তাকে এক স্পেশাল ছুরি দিয়ে সেখানেই ঘায়েল করে ফেলে। তবে এর মধ্যে বেচারা ভেনু আঘাত পেয়ে গিয়েছিল। এরপরই সেখানে প্রকাশ এসে নাচি আপ্পার বডিটাকে একটা জায়গায় বন্দি করে রাখে আর সেখান থেকে চলে যায়। এখন সময় ছিল সানি এবং চান্দ্রার বিদায় নেওয়ার। চান্দ্রা তো আগে থেকেই সানিকে ভালোবাসতো, আর এটা ছিল সানির পুনর্জন্ম। তাই তো প্রথম দিন সে সানিকে দেখে এক পলকে তাকিয়েছিল। তারা দুজন দুজনকে অনেক ভালোবাসতো, কিন্তু সানি জানে চান্দ্রা এখানে থাকতে পারবে না। তাই সে তার কাছে জিজ্ঞেস করে তার যদি কখনো চান্দ্রাকে দেখতে মন চায় তখন সে কি করবে। সে তো তাকে কলও করতে পারবে না, আর সে এখানে কয়দিন আছে। চান্দ্রা জানায় তার আরো কিছু কাজ বাকি আছে, তাহলেই সে চলে যাবে। এর মধ্যে ভেনু চিৎকার করে বলতে থাকে তাকে হসপিটালে নিয়ে যেতে, তার অনেক কষ্ট হচ্ছে। তখনই তারা দুজন দুজনকে জড়িয়ে ধরে একে অপরের কাছ থেকে বিদায় নেয়। তবে তাদের এই ভালোবাসার গল্প এখনই শেষ হওয়ার নয়, এখনো আরো অনেক গল্প দেখার বাকি আছে। এরপরই দৃশ্য পরিবর্তন হয়, দেখা যায় সেই সুন্দর এখনো বেঁচে আছে। তাকে একটা জায়গায় লুকিয়ে রাখা হয়েছিল। অর্গান মাফিয়া দল সেখানে আসলেই সেই জায়গায় এসে হাজির হয় এক নতুন ক্যারেক্টার, যে এদের সবাইকে মেরে শেষ করে ফেলে। আর এখানেই এই গল্পটা শেষ হয়ে যায়। তার মানে এর পরবর্তী পার্টও আসতে চলেছে, যেখানে আমরা চান্দ্রাদের লিডারের সম্পর্কে জানতে পারবো, আর সেখানেই হয়তো উন্মোচন হবে এই গল্পের আসল রহস্য। আর এর পরবর্তী পার্ট যখনই আসবে তখনই আমরা সেটা আপনাদের জন্য এক্সপ্লেইন করার চেষ্টা করব। যাক, এই তো ছিল আজকের গল্প। আজকের এই ভ্যাম্পায়ারের গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেওয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।